ভাই জানেন আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফসফরাস। ফসফরাস। আলোচক হিসেবে আলোচক উপস্থিত হিসেবে আছেন উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ আলোচক আমাদের সবার আমাদের প্রিয় সবার প্রিয় ডক্টর ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই। আমরা আলোচনায় আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে কোরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। স্বেচ্ছায় একজন ভাই কোরআন থেকে তেলাওয়াত করবেন। স্বেচ্ছায় কোরআন তেলাওয়াত করার মতো কেউ আছেন? আমি দেখতে পাচ্ছি এখানে সালাউদ্দিন নামে একজন ভাই আছেন, সম্ভবত আমাদের সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই কোরআন তেলাওয়াত করতে পারবেন? আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতে পড়ে আমরা আমাদের ক্লাসের আজকের যিনি আলোচক আছেন ডক্টর মোহাম্মদ আবু হানিফ মাহমুদ ভাই, আপনাকে আপনার আজকের যে আলোচনা ফসফরাসের উপরে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তার সাথেই আমাদের যে সম্মানিত অডিয়েন্স আছেন সকলকে মনোযোগের সাথে ক্লাস শোনার জন্য এবং মিউট থাকার জন্য সকলকে অনুরোধ করছি। জি ডক্টর আবু হানিফ ভাই, সাউন্ডটা ক্লিয়ার না? জি, এখন শোনা যায় কি? জি শোনা যায়, তবে আপনার মাউথপিস বা মাইক্রোফোনে প্রবলেম মনে হচ্ছে। আমি তাহলে একটু লিভ নিয়ে আবার যোগ জি লিভ নিয়ে আপনি জয়েন। জি আমাদের যিনি আলোচক আছেন লিভ নিয়ে আবার জয়েন করছেন, কারণ হ্যাঁ জয়েন করেছেন। ভাই আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট আমার একটু প্রবলেম হচ্ছে, সাউন্ডে প্রবলেম হচ্ছে, এতে তো শোনা যাচ্ছে না, কানে খুব এক্সেস নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি রুম চেঞ্জ করছি, দেখি এতে লাভ হয় কিনা। এখন কি আরেকটু বেশি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আপনি বাট প্রবলেম হচ্ছে আপনার ডিভাইসে, মনে হচ্ছে প্রবলেম। ডিভাইসে প্রবলেম, হ্যাঁ
ডিভাইসে প্রবলেম আছে। আল্লাহ তাআলা এটি আমাদের সফল করে দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যুক্ত থাকা আমার সম্মানিত ডাক্তারবৃন্দ, প্রোগ্রামের পরিচালক, ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধেয় তামিম ভাই সহ সকলের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো চলেন আমরা সরাসরি পড়ায় চলে যাই। ফসফরাস মেডিসিন সম্পর্কে আপনাদের সকলেরই জানা, সকলে ব্যবহার করেন, কারণ ফসফরাসের মেডিসিনের লোক পাওয়া যায়। হয়তো আপনারা অন্যভাবে, আমি যেভাবে আলোচনা করব এইভাবে নয়, অন্যভাবে আপনারা চিনেন। তো আমরা মনে করি, যেমন হামিম ভাই আমাকে আগেই বলেছেন যে হানিফ ভাই সব দিক থেকেই আমরা রোগীকে চিনতে চাই, যে যেই পথে শেখে আমরা, এটা হচ্ছে শেয়ারিং এই ক্লাসের উদ্দেশ্য। তো সেই হিসাবে আমি আপনাদের সামনে ফসফরাসের মানুষগুলো কি আচরণ আমাদের সাথে করে, আমি সেই দিক থেকে কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ফসফরাসের আলোচনা অনেক অনেক আলোচনা, তার মধ্য থেকে একেবারে মোটা দাগে যেগুলো মনে রাখলে মোটা ফসফরাস চেনা যাবে সেগুলো আমি আলোচনা করব। ফসফরাসের মানুষগুলো হচ্ছে ম্যাগনেটিক, কমিউনিকেটিভ, অ্যাফেক্টেশন, অ্যাডাল্ট্রাস, এরপরে লাইট ডিজায়ার, ইন্টেলিজেন্ট, জেন্টেল, মাইল্ডনেস, হিপোক্রেস, অ্যাংজাইটি, ফেয়ার, এই যে বিষয়গুলো, এইগুলো তাদের মধ্যে পাওয়া যাবে, আরো অনেক কিছু। তো সেক্ষেত্রে কিভাবে আমরা পাবো? আমি প্রথমেই বলেছি এরা ম্যাগনেট, এরা আকর্ষণ করে। এই রোগীগুলো আমাদের কাছে আসলেই খেয়াল করতে হবে, প্রত্যেকটা রোগীকেই তো আমরা খেয়াল করে অবজারভেশন করে বের করি যে তোমার মেডিসিন কোনটা। তো আমরা দেখব যে এই মানুষগুলো এসেই সরাসরি তার রোগের কথা বলে না, সালাম দেবে, একটু মিটমিট করে হাসবে, তারপরে আপনার সাথে কথা বলবে, আপনার সম্পর্কে সে ভালো কিছু বলবে। ডাক্তার সাহেব, আমি আপনাকে চিনি, আপনার কাছে আমার আত্মীয় স্বজন চিকিৎসা নেয়, আমিও আপনার কাছে রোগী পাঠাইছি, যদিও আমার আশা হয়নি। এভাবে আপনার সাথে সে একটা সখ্যতা গড়ে তুলবে, আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন। এরপরে সে তার রোগের কথা বলবে। তাহলে এই জিনিসটা যদি আমরা খেয়াল করি যে কোন রোগী এসে সরাসরি আমাদের কাছে তার রোগের কথা না বলে প্রথমেই আমার সাথে সে একটা সখ্যতা গড়ে, আমার আকর্ষণটা সে নিয়ে নেয়, এই জন্য এটাকে বলা হয়েছে ম্যাগনেট। ম্যাগনেট যেভাবে লোহাকে আকর্ষণ করে, অন্য মেটালকে আকর্ষণ করে, এই মানুষগুলো চেম্বারে এসে ডাক্তারকে আকর্ষণ করে। আমি একটা দিক বললাম, অন্যভাবেও তারা আমাকে আকর্ষিত করতে পারে। কমিউনিকেটিভ, এই মানুষগুলো কমিউনিকেটিভ দুরকম। হয়তো বা সে আপনাকে ফোন করে আসতে পারে, ডাক্তার সাহেব আপনি আছেন কিনা, আমি একটু আপনার কাছে আসবো, কোন টাইমে আসবো, এটাও যেমনি ভাবে কমিউনিকেটিভ, তবে আপনার সাথে সে যোগাযোগ রাখে। তেমনি ভাবে আপনার সামনে এসে তার রোগটার প্রতি আপনার দৃষ্টি নেওয়ার জন্য সে মুখে তো বলবেই, হাতটাও তার রোগের স্থানে রাখবে। এই যে জায়গাটা ডাক্তার সাহেব, এখান থেকে ব্যথা শুরু হয়ে এ পর্যন্ত আসে। অন্য রোগীরা কিন্তু এভাবে বলে না, তারা সবাই বলে ডাক্তার সাহেব ব্যথাটা দিক দিয়ে শুরু হয়ে হাতে নামে বা মাজা থেকে এদিকে নামে। কিন্তু ফসফরাসের লোকরা আমার আপনার দৃষ্টিটা তার ডিজিজের দিকে নেওয়ার জন্য সে এভাবে হাত দিয়ে বলবে, এটাও একটা কমিউনিকেটিভ। এই মানুষগুলো এই জায়গায় এসে শুধু কমিউনিকেটিভ না, ওভারঅল তার লাইফের সব জায়গায় সে মানুষের সাথে যোগাযোগ রাখে। এর কারণ আছে, এর কারণ হলো এই মানুষগুলো যেমনি ভাবে
ইন্টেলিজেন্ট, বুদ্ধিওয়ালা মানুষ, সে এই বুদ্ধি বা এই ইন্টেলিজেন্সই ব্যবহার করে তার লাইফটাকে চালায়। চালাতে হলে কি হয়, অনেক মানুষের সাথে তার যোগাযোগ থাকে, মাছওয়ালা, মুরগিওয়ালা, মুদি দোকানদার, এই রিক্সাওয়ালা, সে ফোন করে দিবে, ভাই আমার ইয়ে পাঠাই দিয়ে, চাল পাঠাই দিয়ে। এর আর এইভাবে সে তার লাইফকে আপনার সার্ভাইভ করার জন্য সে মানুষের সাথে যোগাযোগ রাখে। এই লোক আসলে ভালো লোক না, এর উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা, এ কারণে এই যোগাযোগগুলো রাখে। ধ্যানদার টাইপের এর ইন্টেলিজেন্সটা হচ্ছে ধ্যানদারি ইন্টেলিজেন্স। আপনি কথা বললে বুঝতে পারবেন। আরো সামনে যাই, এরা হলো, এদের মধ্যে আপনি আরো পাবেন অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে হলো ওই যে, সরি অ্যাফেক্টেশন না, অ্যাফেকশনেট। আমি প্রথমেই যেটা বলেছি, স্নেহ মমতা সে দেবে আপনাকে। উদ্দেশ্য কি এই অ্যাফেকশনেট হওয়ার কারণ হচ্ছে, সে আপনার সাথে এই যে ভাব সখ্যতা গড়ে তোলে, এর উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে সে সুবিধা ভোগ করবে। সে সুবিধাটা হয়তো পারে আপনার কাছ থেকে ভালো চিকিৎসা পাওয়ার আশা, আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে টাকা কম দেওয়া। এই যে তার ভিতরে হিপোক্রেটটা হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের যতগুলো মেডিসিন, হিপোক্রেট মেডিসিন, তার মধ্যে সর্বোচ্চ অবস্থান করে ফসফরাস। এরা স্নেহ দেয় স্নেহ পাওয়ার আশায়। একটা রুব্রিকই আছে, অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশন, অর্থাৎ এরা আপনার সাথে যে সখ্যতা গড়বে এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা যখন এগুলো নিয়ে ভাববো, কথা বলবো, তখন এগুলো আমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে আমি কথা বললাম, একটা বিষয়ের উপরে তো বেশি কথা বলা যাবে না। অ্যাফেকশনেট, কমিউনিকেটিভ, ম্যাগনেটাইজ, এগুলো সবই সেম, কাছাকাছি। আপনি দেখেন যদি রুব্রিক খোঁজেন, তাহলে দেখবেন যে অ্যাফেকশনেট কিচ অ্যান্ড ক্রেস্ট চিলড্রেন, তিনটা মেডিসিন, ইগনিশিয়া, ফসফরাস, পালসেটিলা, প্রত্যেকের আলাদা আলাদা মনোভাব, আলাদা আলাদা চিন্তা। অ্যাফেকশনেট রিটার্ন অ্যাফেকশনেট, এটা মনে হয় একক মেডিসিন ফসফরাস। আমরা যদি আরো যাই, যে ফসফরাসের মানুষগুলো অনেক কথা বলবে, রোগের বাইরে যেয়ে বলবে। প্রথমেই কিন্তু সে একদম তার নানান কথা সে বলে নিবে আপনার সাথে সখ্যতা করা, এরপর রোগের কথা বলবে, এরপরে আবার সে তার ওই পেঁচাল করতে থাকবে বিভিন্ন কথা, সে বিভিন্ন বিষয়। আমরা যদি নাক্স রোগীকে দেখি, তাহলে ফসফরাসকে মনে রাখার সুবিধা হবে। নাক্সের লোকরা এই পেঁচাল, এটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি যে হাজুইরা আলাপ নাক্সের লোকরা করে না। ঢুকবে, রোগের কথা বলবে, আপনি যদি তাকে আরো বেশি বলাতে চান, তার ভিতরে আপনি দেখবেন যে ইরিটেট, রাগ হয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে নলেজ আছে যে ডাক্তার, তার সামনে রাগ প্রকাশ করা যায় না। এই জন্য আপনি চেহারার দিকে তাকালে দেখবেন যে তার চেহারার মধ্যে একটা ইরিটেট ছাপ, তার গলার রগ গুলো মোটা হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে। এর বিপরীত হচ্ছে আপনার আগে করার রোগের কথা, কারণ এই লোকরা অনেক সময় বলে, আমি অমুকের জন্য এই করেছি, অমুকের জন্য এই করেছি, অমুকের জন্য এই করেছি, আমি একজনকে 5 লাখ টাকা ধার দিয়েছি। তো 5 লাখ টাকা ধার দেওয়া মানুষ কিন্তু সমাজে কম, দিছে এর একটা ভালো কাজ। এই 5 লাখ টাকা দিয়ে সে কিন্তু তার কাছ থেকে সুবিধা নিছে। সেই সুবিধার কথাটুকু আপনি যদি বের করতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা।
আর বের করতে না পারলে এই যে ওই ম্যাগনেটিক, এই যে অ্যাফেকশনের যে কথাগুলো বললাম, এইভাবে আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই লোকরা যাই করুক, মূল তার ধান্দা ফিকির হচ্ছে সে আপনার কাছ থেকে সুবিধা নেবে, বা তার লাইফ সার্কেলটাই এরকম। হ্যাঁ, মুরগিওয়ালার কাছে ফোন করবে, আমার জন্য 5টা মুরগি পাঠিয়ে দেন, টাকা যে কবে দিবে আল্লাহ জানে, কিন্তু মুরগিওয়ালা তার ফোন পাইয়া মুরগি না দিয়ে পারে না। সে এমন ধুরান্দার টাইপের লোক। এখানে আরেকটা দিক হচ্ছে এরা অ্যাডাল্টারাস। আমরা অ্যাডাল্টারাস বলতে বুঝি যারা একাধিক অ্যাফেয়ার্সে জড়ায়, কিন্তু আসলে এখানে অ্যাফেয়ার্স না, এখানে একটু দেখতে হবে যে আসলে কি। এই মানুষগুলো আমার কাছে চিকিৎসা নেবে, বাট আমার উপরে তার 100% ট্রাস্ট রাখবে না। সে কি করবে, আপনার কাছ থেকে আমার কাছ থেকে ওষুধ খাচ্ছে, এর ফাঁকে আবার অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাবে, সেখানে গিয়ে তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ আনবে। অর্থাৎ এরা হচ্ছে অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, এরা অত্যন্ত কি বলে সাহসিক মানুষ, তো জ্ঞান কিউরিয়াস, তারা জানতে চায়, খুঁজে তার রোগ সম্পর্কে। তো ওখান থেকে সে পরামর্শ নেবে, দরকার হলে সেখান থেকে আনা ট্যাবলেটও খাবে। অর্থাৎ মিলে ঝিলে চলা, এরা মিলে ঝিলে চলে। এরা মনে করে যে সেই শুধু হোমিওর উপরে নির্ভর করা যায় না। এটা না, এখানে অ্যাডাল্টারাসটা হচ্ছে এইটা, ওই লিসিবিয়াস চরিত্র নয়। এদের মধ্যে আরো যে জিনিসটা থাকে, যে বিষয়টা আমরা দেখতে পারবো, ক্লিয়ারিটি অফ মাইন্ড প্রসপারেশন ডিউরিং। অর্থাৎ এরা যখন অসুস্থ হয়, খারাপ অবস্থায় পড়ে যায়, খারাপ সিচুয়েশনে, খারাপ ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে একটা খারাপ অবস্থায় পড়ে যায়, ওই অবস্থায় এরা হতাশ হয় না। তারা ওই খারাপ অবস্থা থেকে নিজেকে দাঁড় করাতে সক্ষম। অনেক চালু মানুষেরা রোগ হইলে ওই যে অ্যাডাল্টারাস বললাম না, যে বসে থাকবে না, সে নানান ভাবে দেখবে, খোঁজ নেবে কোনটা থেকে আমি ভালো হতে পারি। এই চরিত্রের লোক, এই জন্য বলা হয়েছে ক্লিয়ারিটি অফ মাইন্ড প্রসপারেশন ডিউরিং। এদের মধ্যে লাইট ডিজার আমরা দেখতে পাবো। লাইট ডিজার মানে ওই যে আসবে, নানান কথা বলবে, তার রোগ সম্পর্কে সে জানতে চাবে। সে কিন্তু ইতিপূর্বে আরো 3জন ডাক্তার দেখাইয়া তার রোগ সম্পর্কে বুঝছে, এরপর আমার কাছে আসছে। কারণ হোমিওপ্যাথির কাছে, সরাসরি হোমিওপ্যাথির কাছে আসে একমাত্র ল্যাকেসিস। ল্যাকেসিস অন্য মেডিসিন নিতে চায় না, প্রয়োজন মনে করে, কিন্তু অন্যরা সবাই ওই 3-4 দরবার ঘুরিয়া এরপর আমাদের কাছে আসে। এই লোক কিন্তু বুঝে শুনে আসছে, যেহেতু এরা জ্ঞানী গুণী মানুষ, তার রোগ সম্পর্কে নেটে বুঝে শুনে আসার পরেও যেহেতু এদের ভিতরে এই যে লাইট ডিজারের মেন্টালিটি আছে, সেহেতু আপনার কাছে আমার কাছে রোগ সম্পর্কে জানতে চাই, ভাই এটা কি আসলে, কোত্থেকে আসলো, এর সিকোয়েন্স কি, এর ফলাফল কি, এর খারাপের দিক কি, ভালোর দিক কি, আপনার নানান কোশ্চেন তারা করে। কারণ এরা অনেক কোশ্চেন করে, অনেক কথা বলে। এই মানুষগুলো তার রোগ যন্ত্রণায় ভুগতেছে, কিন্তু তার মুখে আপনি হাসি দেখবেন। সে কথা বলার শুরুতে হাসবে, ডাক্তারের কাছে এসেই হাসবে, নানান কথা বলবে, আবার তার কথা শেষ হলে হাসি দেবে। এই মানুষগুলো অনেক সাহসী, আপনার আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্টাফাইসের গুলির লোকরা ভীতু, কাওয়ার্ডিস থাকার কারণে তারা ডাক্তারের চোখের দিকে তাকায় কথা বলতে পারে না, একটু বেকা হয়ে, বেকা অ্যাঙ্গেলে তাকাইয়া তারপর কথা বলে, আর একদিকে একটু তাকাবে বা নিচের দিকে মাথা রাখবে। কিন্তু ফসফরাস ইন্টেলিজেন্ট হওয়ার কারণে এরা আপনার চোখে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে, এবং এভাবে আমাদের সাথে সে মিশে যায়। তার সে আমাদের কাছ থেকে তার অ্যাফেকশন নিয়ে নেয়, স্নেহ মমতা নিয়ে নেয়। সব কিছুর মূলে হচ্ছে এই লোকটা হচ্ছে ধান্দাবাজ, হিপোক্রেসি। এর মধ্যে আমরা মাইল্ডনেস দেখব, মাইল্ডনেস। এর মধ্যে আমরা দেখব রোগ নিয়ে তার মধ্যে একটা ভয়,
হ্যাঁ, ডিলিউশন ডিজিজ, ইনকিউরেবল ডিজিজ, হি হ্যাজ অ্যান অ্যাংজাইটি ডার্ক, অ্যাংজাইটি ফেয়ার, অর্থাৎ রোগ নিয়ে তার মধ্যে একটা ভয় থাকে, আমার এই রোগটা ভালো হবে কিনা, এই রোগটা আরোগ্যযোগ্য কিনা। এই জায়গা থেকে কিন্তু সে এই লাইট ডিজার চায়, এখান থেকে বের হওয়ার জন্য সে লাইট চায়। এর চেহারার মধ্যে আমরা ফেয়ার, অ্যাংজাইটি দেখতে পাবো। যদি আমরা তাকে ভালো করে কনভিন্স করতে পারি, তাহলে তার চেহারায় তাৎক্ষণিকভাবে একটা চেঞ্জ আসবে। এতক্ষণ পর্যন্ত তার ভিতরে যে ফেয়ার, অ্যাংজাইটি, আপনার ইনকিউরেবল অবস্থা ছিল, আপনি যদি তাকে অ্যাসুরেন্স দিতে পারেন, তাহলে সে কি করবে? আশ্বস্ত হবে, যাক ডাক্তার সাহেব, তাহলে আমার রোগটা ভালো হওয়ার মতন, আমি তো আসলে ভয় পেয়ে গেছিলাম। এই ভয়, এই চোখে মুখে ভয়, কয়েকটা মেডিসিন আছে, একটা ফসফরাস, একটা হাইসিয়ামাস, একটা এস্ট্রোমোনিয়াম, এরা এই ভয়ের ভিতরে থাকে। একটা হলো অ্যাকোনাইট। অ্যাকোনাইট তো এমন মেডিসিন, ঝড়ের বেগে আসে, সে ভয় পেয়ে যায় আমি এবার মরবো, আর বাঁচার উপায় নাই। তো সে অবস্থায় যদি তাকে অ্যাসুরেন্স দেওয়া যায়, আশ্বস্ত করা যায়, সাপোর্ট, মেন্টাল সাপোর্ট আমরা দিতে পারি, তখন সে বিনা ঔষধেই ভালো হয়ে যায় অনেকখানি। কিন্তু ফসফরাসের ঔষধ লাগে, তবে সে তাকে আশ্বস্ত করতে পারলে সে আপনার তার আমাদের সামনেই তার চেহারার চেঞ্জ আসবে, ওই যে ফেয়ার, অ্যাংজাইটি, এগুলো দূর হয়ে যায়। এখন এই মানুষগুলো আরো যে বিষয়গুলো আমাদেরকে ধরা দিবে, সেটা হলো এরা কথা ভিতরে যা আছে, তার পারিবারিক, এই ব্যবসা বাণিজ্য, কয়টা অ্যাফেয়ার্স এর সাথে ছিল, সব বলে দিবে। কারণ নেকেড ওয়ান্টস টু বি, এই রুব্রিকে যতগুলো ঔষধ আছে, তার মধ্যে ফসফরাস হলো বেশি ওপেন হয়। পুরুষ বা মহিলা ফসফরাসের লোকদেরকে যদি আপনি নক করতে পারেন, তাহলে তাদের প্রাইভেট পার্ট গুলো আপনাকে একেবারে দেখাইতে দ্বিধাবোধ করবে না, এমন নেকেটেরা হয়। এদের কথাবার্তার মধ্যে আপনি আরো দুইটা বিষয় দেখতে পারবেন। মোটা দাগে এই দুটো না পাইলে ফসফরাস পাওয়া যায় না, ফসফরাস 100% মেল না। একটা হলো এদের মধ্যে একটা হেল্পলেসনেস অবস্থা আসে। কেন হেল্পলেসনেস অবস্থা আসে? দুটা কারণে। একটা হইতে পারে তাদের টাকার অভাবে বড় জায়গায় চিকিৎসায় যেতে পারতেছে না, কি করব, উপায় নাই, এখন এই পানিকে জিতেই থাকতে হবে। আর একটা হতে পারে চিকিৎসা নিয়ে দিয়ে সে বুঝে ফেলছে আমার আর অন্য কোনো চিকিৎসা নাই, আও দৌড়দৌড়ি করে লাভ কি, হোমিওতে পড়ে থাকি। এই জন্য তারা দিনের পর দিন পড়ে থাকে। অথবা এটা বলতে পারে আমার অন্য কোনো ওষুধ শরীরে শুট করে না, খাইলে সমস্যা সৃষ্টি হয়, হোমিও ছাড়া উপায় নেই। যে কোনো ভাবে তার একটা হেল্পলেসনেস কন্ডিশন আমাদের সামনে সে তুলে ধরবে। সে তো আর জানে না যে আমি হেল্পলেসনেস, আমরা বুঝবো। এইখানে আরেকটা বিষয় আছে, সে তার হেল্পলেসনেস না, এই দুরান্দার মানুষ তো, সে হেল্পলেসনেস অবস্থায় আছে এটা আপনাকে বুঝতে দিবে না, আপনি তার কথাবার্তায় বুঝবেন। বরং সে বুঝাবে আমার ওয়েলথ আছে। আসলে এরা ওয়েলথ, এই ওয়েলথটা হচ্ছে ওয়েলথ সালফার এবং ক্যালিব্রোমের ওয়েলথ যেরকম সেরকম না। এই ওয়েলথ হলো সে যখন নিরুপায় হইয়া আমার কাছে, আপনার কাছে বহুদিন থেকে যাবে, তখন সে বলবে ডাক্তার সাহেব একটু উপকারও তো হয় না, একটু উপকার না হলে কেমনে থাকি, তারপরও কিন্তু ডাক্তার সাহেব দেখছেন আমি আপনাকে ছাড়ছি না। এখানে সে দেখাবে যে আমি, এটা হচ্ছে তার ওয়েলথ, সে দেখাবে যে আমি আপনাকে ছাড়ছি না, আমি আপনার কাছে আসি, কিন্তু একটু উপকার তো লাগে, এই একটু উপকার না হলে টিকে থাকা যায়। এই কথাটা বলবে কখন? এই কথাটা বলবে অনেকদিন চিকিৎসা নেওয়ার পর।
তবে অনেক রুগীরা শুরুতেও বলে, ডাক্তার সাহেব এই আমার তো অনেক দিনের পুরাতন রোগ, আপনার কাছে ঔষধ খাবো, তো 2-5 দিন খাওয়ার পরে যদি একটু উপকার না পাওয়া যায় তাইলে কি আর খাইতে ইচ্ছে করবে? তাহলে ডাক্তার সাহেব উপকার হবে তো? ওই যে লাইট ডিজার এবং ওই যে হেপোক্রিস্ট, ওই যে হেল্পলেসনেস, এই সমস্ত জায়গা থেকে আপনার কাছ থেকে সে অ্যাসুরেন্স চায় এভাবে। আর একটা বিষয় হলো, এদের মধ্যে আপনি বিজনেস আপনি টের পাবেন, সেই বিজনেস অর্থাৎ ওই যে বললাম না, একটু উপকার না পাইলে কি এই চিকিৎসা লাগিয়ে থাকতে ইচ্ছে করে, এটা তার একটা বিজনেস। সে টাকা দিচ্ছে, উপকার পাবে, যদি উপকার না পায় তাহলে টাকা খরচ করবে কেন, তার বিজনেস। এই বিষয়গুলো আমরা পাবো। এটা অনেক কথা আছে, অনেক ভাবে এরা এই বিজনেস, লাইট ডিজার, অ্যাসুরেন্স, এগুলো একসাথে অনেক কথা, এত কথা বলা যাবে না। পার্সিভারেন্স রুব্রিকের মধ্যেও এদের পাওয়া যায়। পার্সিভারেন্স মানে একটা বিষয় উপকার পাক বা না পাক সে ধৈর্য ধরে থাকে। এই বেটা এই ফসফরাস এ কিন্তু আসলে পার্সিভারেন্স করে না। এর ভিতরে হলো ওই যে নিরুপায় হইয়া পার্সিভারেন্স করে। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে পার্সিভারেন্স কেন করে। আপনি দেখলেন যে আমি আপনার কাছে অনেক দিন আসি বা রুগী আমার কাছে আসে বলেও যে আমি আসি থাকবো, মানে পার্সিভারেন্স রুব্রিক নেওয়া যাবে না। ফসফরাসের বেলায় আগে দেখতে হবে যে বেটা তুমি কেন পার্সিভারেন্স করছো। ওর তো আর কোনো জায়গা নাই, আর কোনো চিকিৎসা নাই, আর টাকা নাই। যদি টাকা থাকতো তাহলে আপনি দেখতেন যে ও আপনার কাছে চিকিৎসা নিত না, ও পিজিতে যাইতো, ও ডেল্টায় যাইতো। এখানে বিষয়টা হলো বেটা বদমাইশ, ও আমাদেরকে বুঝায় যে আমি আপনার সাথে বহুদিন আছি ডাক্তার সাহেব, মাঝকে ফাঁকে বলে ওই ভাই একটু উপকার না হইলে কি থাকা যায়। আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এই ফসফরাসের লোকদের মধ্যে বিরক্ত নাই। আমাদের সাথে অনেক দিন থাকে ঠিক আছে, কিন্তু বিরক্তহীন। সে আপনার সাথে, আমার সাথে যখন কথা বলবে তখন আপনার ভালোবাসার সাথেই কথা বলবে। এরপরে আমি আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো সেকেন্ড পার্টে আমরা যেটা দেখব, এটা আমি বলে ফেলছি আপনার। এরা চেম্বারে এসে যখন বহুদিন চিকিৎসার পর আপনার সাথে কথা বলবে, তখন ওই প্রথমবারে তো চোখে চোখ রেখে কথা বলছে, অনেকদিন পর চোখে চোখ রেখে বলবে না, নিজে নিজে নিচের দিকে তাকাইয়া অন্য দিকে তাকাইয়া বলবে, ডাক্তার অনেক দিন চিকিৎসা নিচ্ছি, একটু উপকার তো লাগে, যদি এই উপকার না পাই কতদিন এরকম বিনা উপকারে থাকা যায়। এই কথাটা কিন্তু আপনাকে আমাকে বলছে না, সে নিজে নিজে বলবে। খেয়াল করলে আমরা বুঝবো যে কথাটা কিভাবে বললো। যে লোক আমার চোখে চোখ রেখে কথা বলে, হঠাৎ করে এই লোক একা একা কথা বলছে, না আপনাকে বলছে, আবার না আপনার অন্য কাউকে বলছে, খেয়াল করলে আমরা পাবো। এই লোকগুলোর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখব, একসাথে অ্যাংজাইটি এবং নলেজ, অর্থাৎ অ্যাংজাইটি এবং ইনডিফারেন্স, এই দুইটা জিনিস, দুইটা অবস্থান আমরা দেখতে পাবো একসাথে। অ্যাংজাইটি তো উদ্বিগ্ন মানুষটা আবার ইনডিফারেন্স হয় কিভাবে? এটা হলো, ধরেন একটা টিউমার নিয়ে আমাদের কাছে আসছে, এই ব্যক্তি তো অনেক চালু মানুষ, সে করছে কি এটার ইনভেস্টিগেশন করছে, এটারে এনএফসি করছে, আপনার এটাকে যে সমস্ত করা দরকার পরীক্ষা নিরীক্ষা এগুলো তো সে করাবে, এ তো অ্যাডাল্ট রাশ। যখন দেখলো যে তার টিউমারটা নিরহ, সমস্যা নাই, তখন আর সে চিকিৎসা নেবে না। প্রথমে ছিল অ্যাংজাইটি, সর্বনাশ, এটাই তো আমার ক্যান্সার এসে যেতে পারে। ওই যে ডিজিজ, ইনকিউরেবল ডিজিজ নিয়েছে, খুব অ্যাংজাইটিতে থাকে, ভয় থাকে, ফেয়ার ক্যান্সার তার মধ্যে দেখা দেয়। আপনি ফেয়ার ক্যান্সার রোগীর মধ্যে পাবেন। যখন সে বুঝতে পারলো
তার নলেজ গ্যাদার দিয়ে সে বুঝতে পারলো যে এটা আমাকে ক্ষতি করবে না, তখন সে কি করবে? ইন্ডিফারেন্স হয়ে যাবে। আরে আমার এটা ক্ষতি করবে না, খামাখা এটা নিয়ে এত দৌড়ে দেবে, এর মধ্যে বিজনেস আছে, টাকা খরচ করতে চায় না। এই মানুষগুলোর আমরা আরেকটু দেখব। আমি প্রথম পার্টের কথাগুলো বললাম, সেকেন্ড পার্টেরও কিছু কথা বললাম, এখন আমি এলোমেলো কিছু কথা বলি, কারণ আমার আধা ঘন্টা পাড়াই গেছে। এখান থেকে কিছু আমরা পাবো যে আলোচনা এখন করবো, সেটা হলো এই মানুষগুলো কি জানি বলা শুরু করছিলাম, অ্যাংজাইটি, এই আপনার অ্যাংজাইটি এবং ইনডিফারেন্স, হেল্পলেসনেস, তারপরে ইন্টেলিজেন্ট, রিজন পাওয়ার ইনক্রিজ। এরা এক জায়গায় ফিক্স থাকে না, বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে এটাকে আসলো। আচ্ছা, আমরা এরপরে যাই আরেকটা রুব্রিকে, ডিলিউশন, সাইজ, সিস্ট অ্যাজ ইফ। এরা এক সময় নিজেকে সিস্ট মনে করে, সিস্ট না সাইজ, এটা কি বলে, ওই যে পুলিশে গাড়ি সিজ করে, এখন পুলিশে গাড়ি সিজ করে, এটাকে আমরা সিজ বলি। এই রুব্রিকের মধ্যে তিনটা ঔষধ আছে, ডিলিউশন, সিজ, অ্যাজ ইফ। একটা হলো ফসফরাস, একটা হলো ক্যান্থারিজ, আর একটা হলো হায়োসিয়ামাস। তো ক্যান্থারিজ, হায়োসিয়ামাসের তো চরিত্র আমরা জানি, বা সামনে সুযোগ আসলে আলোচনা করবো না। ফসফরাস এখানে নিজেকে আটক মনে করে। এখন দেখেন, গাড়ি পুলিশ কর্তৃক যখন আটক হয় বা রিকুইজিশনে দেয় বা সিজ করে, ওই গাড়িটা কিন্তু স্টপ হয়ে যায় না। গাড়ি আগে যে নিজস্ব একটা পথে বা মতে চলতো, সেটা আর চলতে পারে না, পুলিশের পথে পুলিশের মতে চলতে হয়। এই মানুষগুলো যখন রোগাক্রান্ত হয়, তখন তার গতিবিধিটা কমে যায়, সে যেভাবে চলতে চায় রোগ সেভাবে চলতে দেয় না। এটা হচ্ছে ফসফরাসের সিজ। এখন ফসফরাস আমাদের কাছে এসে তাহলে কিভাবে বলবে? ওই এতক্ষণ যে কথাগুলো বললাম, ওই চরিত্রের সাথে এটাও বলবে, ডাক্তার সাহেব, রোগের কারণে আমি আমার ব্যবসা বাণিজ্য আমি ঠিক মতন করতে পারি না। আমি যাই দোকানে, কিন্তু আগে কাস্টমারদেরকে যেভাবে হ্যান্ডেলিং করতে পারতাম, এই পায়ে ব্যথার কারণে আমি সেভাবে পারি না। সাথে একটা লোক নিয়েছি, লোকটাও আমার ঠিক আমার মতন করে সার্ভিস দেয় না। দেবে কেমনে? এই লোক তো অত্যন্ত বিজনেসফুল, অত্যন্ত চালাক চতুর মানুষ, সে তো কাস্টমারকে কনভিন্স করে তার পণ্য তার হাতে তুলে দিত। অন্যরা তো সেটা পারে না। তখন সে বলবে যে আমি সব দিক থেকে সিস অবস্থায় আছি। তাহলে সিসটা এই জন্য আমি উদাহরণটা আনলাম যে এরা একেবারে অফ হয়ে যায় না, তবে তাদের গতি কমে যায়, এবং এই গতির কারণটা সে রোগটাকেই বোঝায়। এই মানুষগুলো তখন নিজেকে অ্যালং মনে করে। অ্যালং মনে করে কখন? যে মানুষটা এত সার্কেল নিয়ে চলে, এত কাজ করে, এত বুদ্ধি শুদ্ধি দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য চালায়, সে যখন পারে না এগুলো, তখন কি হয়? একা হয়ে যায়। বন্ধু বান্ধবদের সাথে আমার কক্সবাজার যাওয়ার কথা, কিন্তু সে যেতে পারে না, কারণ তার পায়ে ব্যথা, চলতে পারে না, ওই বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি করতে পারবে না। তখন নিজেকে অ্যালং মনে করে। এরকম আরো অনেক কথা দিয়ে অ্যালংটাকে বুঝতে হবে। এরপরে আমরা এখানে ব্রাইনিয়া এবং নাক্সের সাথে একটু তুলনা করতে হবে। ব্রাইনিয়া এরাও কিন্তু বিজনেস ওরিয়েন্টেড, প্রচন্ড বিজনেস ওরিয়েন্টেড, কিন্তু ব্রাইনিয়া কি করে? যখন সে অসুস্থ হয় তখন স্টপ। আমি যদি আজকে স্টপ করে ডাক্তারের কাছে যাই, তাহলে আমার একদিন নষ্ট হবে। যদি এটাকে আমি আরো লেন্দি করি, তাহলে আমার কি হবে? বেশি দিন পরে থাকতে হবে। ওই যে সুজ দ্য লিজারেবল, সে অপেক্ষাকৃত ভালোটা গ্রহণ করে।
অপেক্ষাকৃত কম লসেরটা গ্রহণ করে। ফসফরাস তেমন না, সে চালাই যাবে ওগুলা নিয়ে। তাহলে ব্রাইনিয়ার এই অবস্থা। হাইসিয়ামাস এখানে কি করে? হাইসিয়ামাসও প্রচন্ড 40 বেঁচে গেছে ভাইজান। হ্যাঁ, এখানে আসলে আজকে আমি একদিনে কিছু আলোচনার ওই যেটুকু করেছি, আরো এরকম 3 গুণ আলোচনা করলে ফসফরাসের শেষ হবে। তা আমি চেষ্টা করলাম মোটা দাগে যে কথাগুলো আমাদের ব্রেনে রাখলে আমরা মোটামুটি এই ফসফরাসকে চিনতে পারবো, সেগুলো আলোচনা করলাম। আমি আর 5টা মিনিট নেই, যেহেতু নিয়েছি সময়। সেটা হলো যে এই ফসফরাসের বাচ্চাদের সম্পর্কে একটু বলি। আমরা সবসময়ের জন্য অ্যাডাল্টদের বিষয়টা আলোচনা করি, আপনার ছোটদের আলোচনা হওয়া উচিত। এই বাচ্চাগুলো আমাদের চেম্বারে যখন আসবে, আমরা দেখবো এই বাচ্চাগুলো অত্যন্ত কিউরিওসিটি সম্পন্ন। সে আপনার হাতের দিকে তাকাবে, আপনি কি করতেছেন, কিভাবে ঔষধ বানাচ্ছেন, যে উঁকি দিয়ে আপনার সব দেখবে। তার জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, সে জানতে চায়। এদিক সেদিক তাকাবে, তাকের দিকে তাকাবে, আপনার সাথে মিশে যাবে। যান তার মধ্যে ম্যাগনেট আছে। আপনি এই সমস্ত বাচ্চার পরীক্ষা নিরীক্ষা করতে খুব ব্যাক পাবেন না। আপনার কাছে ডাকলে সে চলে আসবে, আপনি হা দেখাইলে সে বড় করে হা করবে, আপনাকে হেল্প করবে তার বিষয়গুলো অবজারভেশন করার জন্য। সে আপনার অত্যন্ত কমিউনিকেটিভ বিষয় আমরা এই বাচ্চাগুলোর মধ্যে দেখতে পারবো। তার মধ্যে কোনো জড়তা নাই। সে একারে মানে কি বলে, ওই যে চোখে চোখ রেখে বলছিলাম না, ওইরকম অত্যন্ত সাবলীল ভাষায় বাচ্চাগুলো কথা বলবে, ইন্টেলিজেন্সি প্রকাশ করবে। হ্যাঁ, তারপরে এরা ধরেন তার মা বললো যে ডাক্তার সাহেব ওর ঠান্ডা, ওকে আমরা আইসক্রিম না করি, কিন্তু ও খায়। এরকম বলবে না, না আঙ্কেল, আমার মা সঠিক বলেনি। আমি একদিন এই কোন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এক আঙ্কেল আমাকে বললো যে একদিন খাইলে কিছু হয় না, তখন আমি ওই একদিনই খেয়েছি। এভাবে ঘুরিয়ে কথা বলতে পারে কে, বিষয়টা আমরা বুঝতেই পারতেছি। মোটামুটি আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে একটা বিষয় এর আগেও বলেছি, আমার একটা পাণ্ডুলিপি আছে, প্রায় 120টা মেডিসিনের এইভাবে মানসিক চরিত্র মানে ব্যক্তি চরিত্রটা লেখা হয়েছে বা সংকলিত করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে এই বইটা আমার বিক্রির উদ্দেশ্যে না, আপনাদের কাছে থাকা উচিত, এবং মাঝে মাঝে পড়লে আমাদের নলেজটা আরো বৃদ্ধি হবে এবং আমরা কাজে লাগাতে পারবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আলহামদুলিল্লাহ, আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের সম্মানিত আলোচক ডক্টর আবু হানিফ মাহমুদ ভাইকে। উনি অত্যন্ত চমৎকারভাবে ফসফরাসকে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন, এবং আমরা যথেষ্ট ওনার আলোচনা থেকে ফসফরাসকে বোঝার সুযোগ পেয়েছি। আপনারা জানেন যে আজকের আমাদের এই রাতের আয়োজনের 2টা পার্ট আছে। ফার্স্ট পার্ট আমাদের শেষ হলো, সেকেন্ড পার্টে হচ্ছে কেস প্রেজেন্টেশন। আর এই কেস প্রেজেন্টেশন নিয়ে আসবেন ফসফরাসের উপরে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমাদের শ্রদ্ধেয় ডক্টর এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর, আমাদের সকলেরই প্রিয় ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান ভাই মিরপুর 12 নম্বরে দরদি হোমিও হল ওনার চেম্বার। লুৎফর রহমান ভাই দীর্ঘদিন থেকে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা পরিচালনা করে আছেন, এবং শরীয়তপুরেও ওনার বাড়ি, শরীয়তপুরেও উনি রোগী দেখেন। আমরা লুৎফর রহমান ভাইয়ের কাছ থেকে ফসফরাসের উপরে ওনার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা শুনবো। আপনারা ততক্ষণ ধৈর্য ধারণ করে থাকবেন। একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, আমরা সবার শেষে, ক্লাসের শেষে আমরা কথা শুনবো, প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লুৎফর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই আবু হানিফকে খুব চমৎকার আলোচনা করার জন্য। শুনছিলাম অনেকক্ষণ।
আলহামদুলিল্লাহ ভালো, আমাদের অনেক ভালো ভালো বক্তা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, শুকরিয়া জানাচ্ছি। তো আমাদের আজকে এনএইচডিএফ এর কর্তৃক আলোচনা সভার আজকে আয়োজক ডাক্তার হামিমকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্ট করে এই আয়োজন করার জন্য। আসলে এই ধরনের আয়োজন করতে গেলে অনেক কষ্ট হয়, যেটা সবাই জানে না, আমরা কিছুটা জানি, তারপর এই জন্যই ধন্যবাদ না দিয়ে পারছি না ছোট ভাই হামিমকে, ডক্টর হামিমকে। তো আমাদের আজকের টাইম কতক্ষণ আছে ভাই? 11টা 20 পর্যন্ত আপনার সময়, সর্বোচ্চ 11টা 20। আচ্ছা ঠিক আছে, যথাসময়ে শেষ করতে চেষ্টা করব। আবু হানিফ অনেক কথা বলেছে, অনেক ভালো লেগেছে। তো যেগুলো আলোচনায় আসছে আমি ওইগুলো একটু তুলনামূলকভাবে অ্যাভয়েড করতে চেষ্টা করব, যেহেতু ওইগুলো আপনারা শুনছেন। তারপরেও হয়তো কিছু কথা কমন আছে, মিলে যাবে, কারণ যেগুলোকে বাদ দিলে ফসফরাসকে আমরা চিনতে পারবো না, সেই কথাগুলো আমাদেরকে রিপিট করতে হবে। তো সবাইকে কষ্ট করে এত রাতে ধৈর্য ধারণ করে এতক্ষণ আলোচনা শোনার জন্য ধন্যবাদ, এবং আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাকে মূলত দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আলোকে যেসব কথাগুলো আছে সেগুলো বলার জন্য, এবং ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের আলোকে আমি আজকে কথা বলতে চেষ্টা করব। আমরা সাধারণত জানি যে নাকের পলিপাসের রোগী আমাদের কাছে অ্যাভেলেবেল আসে, কিন্তু কানের পলিপাসের রোগী আমাদের কাছে খুব কম আসে। আমার এই 27 বছরের চিকিৎসা জীবনে আমি কয়েকটা মাত্র কেস পেয়েছি, এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেস আমি আলোচনা করব। ধরেন রোগীর নাম তো সরাসরি বলা উচিত না, তো ধরেন এক্স নামক এক রোগী, তো উনি আমার কাছে এসেছেন কানের পলিপাস নিয়ে। কানের পলিপাস উনি এর আগে অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইছেন, অপারেশন করেছেন, 2বার অপারেশন করেছেন, তারপরেও আবার হয়েছে। পলিপাসটা এমন ভাবে হয়েছে যে কানের ছিদ্রটাকে প্রায় ব্লক করে দিয়েছে। ওই কান যে কানটা ভালো আছে ওই কানটা যদি বন্ধ করে দেয় আঙ্গুল দিয়ে বা কোনোভাবে, তাহলে এই কান দিয়ে শুনতেই পারে না, মানে বাতাস ঢোকার মতো জায়গাও নাই, এত বড় হয়ে ছিদ্রটাকে পুরো ব্লক করে দিয়েছে। এই রোগীটা অনেক কষ্ট করেছে, 2বার অপারেশন করেছে, অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, আবারও সেটা বড় হয়ে কানটাকে ব্লক করে দেয়। এবং যদিও পেইন হয় না, কিন্তু কানটা ব্লক থাকার কারণে তার কানে শুনতে সমস্যা হয়, অনেক কষ্ট হয় এবং আনইজি লাগে, যেহেতু 2বার অপারেশন করেছে তারপরও ভালো হয় নাই। এই কারণে সে অনেক টেনশনে আছে, না জানি কি হয়, ক্যান্সার হয়ে যায় কিনা, এই ধরনের একটা ভয় আতঙ্ক তার মধ্যে কাজ করে। তো রোগীটা যখন আমাদের কাছে আসে, আমরা আমাদের চেম্বারগুলোতে সিসি ক্যামেরা আছে, তো আমি যখন সিসি ক্যামেরা দিয়ে দেখি একটা রোগী আসে, প্রথম কিভাবে বসে, কিভাবে উঠে, কিভাবে কথা বলে, স্টাফদের সাথে কিভাবে কথা বলে। অনেক সময় খুব বেশি ভিড় থাকলে এটা অবজার্ভ করা সম্ভব হয় না, কারণ যে রোগীটার সামনে থাকে তাকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরে আমরা সুযোগ পাইলে মাঝে মাঝে একটু সিসি ক্যামেরার মনিটরের দিকে তাকায় দেখি যে কিভাবে কথা বলে। তো এই রোগীগুলো সাধারণত খুবই চালাক, চতুর এবং ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান, আর মেয়ে হইলে বুদ্ধিমতী হয়। অনেক সময় দেখা যায় খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং খুব মেপে কথা বলে, মানে যা বলবে এক্স্যাক্টলি বলবে এবং ক্লিয়ার কাট কথা বলবে। এবং রোগীটা সাধারণত লম্বা, একহারা চেহারা হয়, হ্যাংলা পাতলা, বেশিরভাগ ফসফরাসের রোগী হ্যাংলা পাতলা থাকে, ফ্যাট খুব কমই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকন এবং লম্বা একহারা চেহারা থাকে। এবং এই রোগীগুলো সাধারণত প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেতে চায়, ঠান্ডা পানি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাবার, এগুলোর প্রতি প্রচন্ড আগ্রহ, কারণ তার ভিতরে অনেক জ্বালা পোড়া থাকে। তো ভিতরে জ্বালা পোড়া থাকে এবং ঠান্ডা খাইলে তার কাছে ভালো লাগে, বেটার ফিল হয়, এই কারণেই সে ঠান্ডা খায়। আর যেহেতু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এই কারণে এই রোগীগুলো সাধারণত ব্যবসা বাণিজ্য করলেও খুব ভালো করতে পারে, পড়াশোনা করলেও খুব ভালো করতে পারে, যে ফিল্ডে আছে সেই ফিল্ডেই টপার হয়ে যায়। সাধারণত টপাররাই এই ফসফরাসের রোগী হয়,
এবং এই ধরনের রোগীদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে খুব অল্পতেই ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর ইন্টারনাল বার্নিং সেন্সেশনের কারণে ঠান্ডা জিনিস তো খেতে চায় এবং লিভার এফেক্ট হয়, অনেক সময় লিভারে ফ্যাটি লিভার হওয়ার টেন্ডেন্সি থাকে এবং প্যানক্রিয়াসে ফ্যাটি প্যানক্রিয়াস একটা এক্সেপশনাল কেস, এইটা হওয়ার চান্স থাকে। তো আমাদের যে রোগীটাকে আমরা অবজার্ভ করেছিলাম, এক্স নামে বলেছিলাম, সেই রোগীটার মধ্যে এই লক্ষণগুলোর ম্যাক্সিমামই পাওয়া গেছে। ম্যাক্সিমাম পাওয়া যাওয়ার কারণে আমরা আর অন্য কিছু দেখি নাই। ফসফরাস আমি প্রথমে 30 পটেন্সি সিঙ্গেল পিলে, আমি যেটা করি, যেসব ওষুধগুলো আমার কাছে খুব ভালো কোম্পানির 50 মিলিসিমাল নাই, সেগুলো আমি জার্মানি কোম্পানির ওষুধগুলোকে 30-200 1M এগুলো কিনে ওগুলোকে গ্লোবিউলসে মেডিকেটেড করে ওখান থেকে একটা বা দুইটা পিল দিয়ে আমি আবার ডিস্টিল ওয়াটারে দিয়ে থাকি, যাতে 50 মিলিসিমালের মতোই মিনিমাম ডোজ হয়। তো এইভাবে দিয়ে আমি অনেক রোগীদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়েছি। তো আমরা ফসফরাস 30 প্রথম দিলাম। প্রথম ফসফরাস 30 এক ডোজ দেওয়ার পরে কয়েকদিন খাওয়ার পরে আবার ফাইটাম দিয়েছি, ফাইটাম বা এসএলপিটা ফাইটামটা এক সপ্তাহ খাওয়ার পরে আবার আমরা 200 দিয়েছি, কয়েকদিন 3-4 দিন 200 খাওয়ার পরে শুধু সকালে একবার এক ডোজ করে 200 খাওয়ার পরে এভাবে 1M 10M পর্যন্ত দেওয়া লাগছে। এরপরে আর ওই রোগীর জন্য আর ওই কানের যে পলিপাস ছিল ওটার জন্য আর ওষুধ দেওয়া লাগে নাই। আল্লাহর রহমতে কানের পলিপাসও ভালো হয়ে গেছে। ইতিমধ্যে তার যে ফ্যাটি লিভার ছিল এবং ফ্যাটি প্যানক্রিয়াস ছিল সেটাও তার ভালো হয়ে গেছে। পেশেন্ট তো মহা খুশি যে আমি এতদিন দৌড়াইলাম, কয়েকবার অপারেশন করলাম, 2বার অপারেশন করলাম, তারপরে আবার হইল, তারপরে অন্যান্য জায়গায় অনেক হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি, তাতেও কমলো না, বাট এখানে আমি ওষুধ খাওয়ার পরে আমার এই রোগটা সেরে গেছে। খুবই হ্যাপি। তো আলহামদুলিল্লাহ। এরপরে আমি আরেকটা কেস বলবো, সেটা হলো সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভারের এই পেশেন্টটা সৌদি আরবে থাকতেন। তো ওনার বাড়ি হলো সিলেট। সিলেটের এই রুগীটা সৌদি আরবে চাকরি করতেন একটা কোম্পানিতে, ওখানে তার সিরোসিস অফ লিভার ধরা পড়ে। তো সৌদি আরবে যেসব ভালো ভালো হসপিটাল গুলো আছে, সরকারি হসপিটাল, এবং ওই কোম্পানির সাথে রিলেশন আছে এরকম ভালো ভালো ডাক্তারদের সাথে, একটা মাল্টিনেশনাল কোম্পানি সৌদি আরবে প্রতিষ্ঠিত আল-ফকি, তো ওই কোম্পানিতে সে চাকরি করত এবং খুব ভালো পোস্টে, ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করত এবং অনেস্টির সাথে দায়িত্ব পালন করাতে মালিক ওনাকে অনেক ভালো জানতো। কিন্তু ওনার এই সিরোসিস অফ লিভার ধরা পড়ার কারণে উনি ঠিকমতো ডিউটি করতে পারছিল না, অনেক কষ্ট হচ্ছিল। কোম্পানি অনেক ডাক্তার দেখাইছে, দেখানোর পরে ওখানে ভালো হয় নাই। ওখানে আমেরিকান একটা হসপিটাল আছে, সেখানেও দেখানো হয়েছে আমেরিকান ডাক্তারদেরকে, ওরাও কোনো কিছুতেই কিছু করতে পারে নাই। শেষ পর্যন্ত আশাহত হয়ে রুগীকে খুরুজ লাগায় দিছে। মানে খুরুজ হলো আরবি শব্দ, মানে ওখান থেকে কোম্পানির যত হিসাব লেনদেন আছে সবকিছু ক্লোজ করে দিয়ে তাকে ফেরত দিয়ে দিচ্ছে যে তুমি বাড়ি চলে যাও, তোমার এই রোগ ভালো হওয়ার মতো না, দেখো দেশে গিয়ে কোনো চিকিৎসা যদি করতে পারো করো, আর নয়তো রেস্টে থাকো। তো ওরা আশা ছেড়ে দিয়ে রোগীকে রিলিজ দিয়ে দিচ্ছে, কোম্পানি থেকে সমস্ত হিসাব ক্লোজ করে বুঝিয়ে দিয়ে তাকে ক্রুজ লাগায় দিয়ে দিচ্ছে, দেশে চলে আসছে। দেশে আসার পরে রোগী সিলেটে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইছে, সিলেটে পপুলার দেখাইছে, লাইব্রেরি দেখাইছে, ইবনে সিনাতে দেখাইছে, কোনো কিছুতেই কিছু হয় না। তারপরে দিন দিন শুকায় যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, হাত পা গুলা শুকায় যাচ্ছে, চেহারা হলুদ হয়ে গেছে, চোখগুলো হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হচ্ছে, দিন দিন মানে স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে। তারপরে যখন উন্নতি হয় না তো ঢাকাতে আসলো, ঢাকাতে এসে গ্যাস্ট্রোলিভারে দেখাইলো, স্কোয়ারে দেখাইলো, কোনো কিছুতেই কোনো উন্নতি হয় না। তারপরে কারো যে কোনো একজন আমাদের পুরাতন পেশেন্টের মাধ্যমে উনি আমাদের কাছে আসে। আমরা আসার পরে দেখলাম রোগীটাকে ওই ফসফরাসের যে কনস্টিটিউশনাল সিমটম গুলো আছে, বডি কনস্টিটিউশন আছে, চিকন পাতলা একহারা চেহারা,
পশ্চা এবং ঠান্ডা খাওয়ার প্রচন্ড আগ্রহ, অল্পতেই ভয় পায় এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এইসব লক্ষণগুলো দেখে তাকে আমরা প্রথমেই নাক্সবম কিছু দিয়েছিলাম 30-200 2 সপ্তাহের জন্য। 30 দেওয়ার পরে 7 দিন 30 খাইতে দিয়েছি, তিনি একবার করে শুধুমাত্র রাত্রে। আর এরপরে পরের সপ্তাহে ফাইটাম বা এসএলপি, তারপরে সপ্তাহে 200 দিয়ে কিছুটা উন্নতি হয়েছে। আমরা এটা দিয়েছি যেহেতু সে অনেকদিন অ্যালোপ্যাথিক চিকিৎসার আন্ডারে ছিল, মাঝে মাঝে কিছু হোমিওপ্যাথিও খাইছে, ঝাড় ফুঁক করছে, ওই বনাজি খাইছে। তো যার কারণে তার শরীরটাতে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার কারণে তার শরীরে হ্যাপহেজার্ড অবস্থা, কোনো মেডিসিনের ক্লিয়ার পিকচার না গেলেও ফসফরাসের সিম্পটম অনেকগুলাই মিল ছিল। তো যখন নাক্সবমিকা আমরা 2-3 সপ্তাহ কন্টিনিউ করলাম, এরপরে দেখা গেল যে ফসফরাসের ম্যাক্সিমাম সিম্পটম গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আগে যে কটা ফসফরাসের সিম্পটম দেখা গেছিল, এখন দেখা যাচ্ছে তার চাইতে আরো অনেকগুলো লক্ষণ ক্লিয়ার হয়েছে। বাস তখন আমরা এই রোগীকে ফসফরাস 30 সিঙ্গেল পিলে গ্লোবিউলসে মেডিকেটেড করে ওখান থেকে একটা পিল দিয়ে বানিয়ে দিলাম। 7 দিন খাওয়ার পরে আবার ফাইটাম দিলাম, এরপরে 200 7 দিন খেলো, তারপরে ফাইটাম দিলাম। এইভাবে করে কয়েক সপ্তাহ চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে সেই রোগী স্বাভাবিক হাঁটা চলা করতে পারে, খাইতে পারে, চলাফেরা করতে পারে। এভাবে পরবর্তীতে আমরা কিছুদিন এই রোগীর জন্য আর্সেনিক অ্যালবাম দিয়েছিলাম, তারপরে চেলিডোনিয়াম, কার্ডোসমেরি, এগুলো কিছুদিন লেগেছে। সর্বশেষে আল্লাহর রহমতে এই ফসফরাসের মাধ্যমেই আল্লাহর রহমতে এই রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে এবং সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছে, এখনো বেঁচে আছে। এবং পরবর্তীতে ওই কোম্পানির সাথে কথা বলছে, কোম্পানি তাকে আবারও সৌদি আরবে নিয়ে গেছে, সেখানে আবারও কয়েক বছর চাকরি করছে। তারপরে এখন সর্বশেষ সে আবার চাকরির অব্যাহতি নিয়ে চলে আসছে দেশে, যে আর কত বছর বিদেশ করব, বউ বাচ্চা রাখি আর কতদিন থাকবো। এখন সে ঢাকায় এসে উত্তরাতে ম্যান পাওয়ারের বিজনেস করে। আল্লাহর রহমতে এই কেসগুলো আমাদেরকে খুবই উৎসাহিত করে, সাহস যোগায় যে সাধারণত লিভার সিরোসিসের রোগীরা বাঁচে না, অ্যালোপ্যাথিক অনেক চিকিৎসা করার পরেও কোনো উন্নতি করতে পারে না। সেই ধরনের কেসগুলো যখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করে, তখন আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি শেখার তৌফিক দিয়েছেন। আপনারা কি শুনছেন আমাকে? জি জি, হ্যালো, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ আমি একা একাই বলছি তো ভাবছি কেউ শুনে কিনা। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কেস সম্পর্কে আলোচনা করতে খুবই মন চাইছে, সেটা হলো আমাদের আরেক রোগী যার স্টোমাক ক্যান্সার ছিল। তো এই স্টোমাক ক্যান্সারের পেশেন্টটাও সিলেটের, জামাল উদ্দিন নামে একটা পেশেন্ট, নামটাই বলে দিলাম কোথায় কোথায়। ও সিলেটের জিন্দা বাজারে থাকে। ও নিজেই আমার অনেক অ্যাড করে এবং সিলেট থেকে অনেক রুগী পাঠায়, এই জন্য ওর নাম বলতে আমার সমস্যা নাই। ও মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছে, স্যার কেউ যদি জানতে চায় প্রয়োজনে আমার মোবাইল নাম্বার দিয়ে দিন। তো এই স্টোমাক ক্যান্সারের পেশেন্টটা স্কয়ার হসপিটাল থেকে রিটার্ন দিয়ে দিছিল, বলছে যে পেশেন্ট ইজ গোয়িং টু ডাই, সো রেফার টু ওন হোম। মানে পাকস্থলী, খাদ্যনালীর কার্ডিয়াক অরিফিসে এমন জায়গায় ক্যান্সারটা হয়েছে যেখানে অপারেশন করাও সম্ভব না। অপারেশন করলে যদি পাকস্থলী এবং খাদ্যনালীর দুইটার পার্ট কিছু অংশ কেটে ফেলতে হবে, তো ওটা কেটে ফেললে অ্যাডজাস্ট করা সম্ভব না পরবর্তীতে। এমন একটা কন্ডিশনে ক্যান্সারটা ছড়ায় গেছে। তো ওরা অনেক চিকিৎসা করে দেখলো যে না, কোনো মতেই সম্ভব না, এটাকে অপারেশন করাও সম্ভব না। অপারেশন করার পরে যে থেরাপি দিবে, কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিবে, সেই পজিশনেও নাই। রোগীর অবস্থা খুবই খারাপ, শারীরিকভাবে তার দেহ এতটাই ভেঙে গেছে, দীর্ঘদিন খেতে পারছিল না। কিছুদিন পাইপ দিয়ে খাওয়ানো হয়েছে, তারপরে দেখা যায় যে পাইপ দিলেও সে ওইটাকে পাইপটা চেপে যায়, এমন অবস্থা। পরে এই রোগীকে ছেড়ে দিয়েছে। তো লাস্ট অফ অল আমাদের কাছে যখন আসছে, আমরা এই রোগীর সমস্ত লক্ষণ টক্ষণ নিলাম এবং রোগীর সার্বিক পরিস্থিতি জানলাম যে সে কি করে। সে তখন ছাত্র ছিল, তখন সে যখন আমাদের কাছে আসে তখন সিলেট জেলা
ছাত্রলীগের সভাপতি ছিল এবং খুব বড় লোকের ছেলে, প্রচুর টাকা পয়সা ভাঙতো এবং সে তার বন্ধু বান্ধবদের সাথে হাসি খুশি চলাফেরা করতো এবং ও নিজে যখন হোটেলে বসতো অন্য কাউরে বিল দিতে দিত না এবং সবাইকে হাসি খুশিতে রাখতে চেষ্টা করত, কখনোই কাউকে মন খারাপ করে থাকতে দিত না। তারপরে সে প্রায় ঠান্ডা খাইতো, ঠান্ডা খাওয়ার টেন্ডেন্সি ছিল, ফ্রিজের পানি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই টাইপের জিনিস যে কোনো কিছুই ফ্রিজে থেকে বের করে আপেল খাওয়ার টেন্ডেন্সি ছিল। এই রোগীটাও চিকন, এখারা, লম্বা এবং মানে চুলগুলো ছিল খুবই সূক্ষ্ম এবং চিকন চিকন রেশমি চুল ছিল। তো এই রোগীটাও মাথা, হাতের তালু, পায়ের তালু এগুলো জ্বালা পোড়া হইতো এবং স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছাত্র ছিল, একবার দুইবার পড়লেই মনে থাকতো। ইভেন অনেক সময় টিচাররা যা ক্লাসে পড়ায় দিত সেটাই সে পরের দিনও বলতে পারতো টিচারদের সামনে এবং মুখস্থ করা বাসায় গিয়ে পড়া লাগতো না, অনেক সময় এমন হইতো। তো এই সব লক্ষণগুলো আমরা দেখে যখন প্রথম প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসে তখনও আমি ওই আমাদের অনুযায়ী যে বিভিন্ন ধরনের ওষুধ টষুধ খেয়ে আসলে আমরা যেটা করি, নাক্সবম প্রথমে দেই। প্রথমে নাক্সবম কয়েক সপ্তাহ খাওয়ানোর পরে মাঝখানে গ্যাপ দিয়ে এরপরে আমরা দ্বিতীয় মাস থেকে আমরা ফসফরাস দিলাম। এরপরে কিছুদিন কার্সিনোসিন দেওয়া লাগছে, তারপরে ক্যাডমিয়াম সালফ কিছুদিন দিয়েছিলাম আমার মনে পড়ে যেটুকু, আর কিছুদিন বিসমাথ দিয়েছিলাম। বাট যখন আমরা ফসফরাস অ্যাপ্লাই করেছি তারপর থেকেই রোগীর খুব দ্রুত উন্নতি হওয়া শুরু করলো এবং খুব কিছুদিন পরেই আল্লাহর রহমতে স্বাভাবিকভাবে সে খানা দানা খেতে পারতো, তারপরে চলাফেরা করতে পারতো। এইভাবে করে আস্তে আস্তে কিছুদিন খাওয়ার পরে আল্লাহর রহমতে প্রায় আনুমানিক 7 থেকে 8 মাসের মাথায় সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলো এবং এখনো পর্যন্ত সেই রোগী সিলেটে জিন্দাবাজারে ব্যবসা করে। আমি বলে দিচ্ছি, যদি কারো কৌতূহল জাগে, দেখতে ইচ্ছে করে, দেখা করতে ইচ্ছে করে, তাহলে আমার কাছ থেকে নাম্বার নিয়ে দেখা করতে পারেন। প্রায় আনুমানিক 12 থেকে 15 বছর হবে, এখনো পর্যন্ত সে বেঁচে আছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ। এগুলো দেখলে বা এগুলো কথা মনে পড়লে নিজেকে অনেক হ্যাপি মনে হয় এবং মনে হয় যে না, আসলে হোমিওপ্যাথিটা আমাদের জন্য বৃথা শেখা হয় নাই। হোমিওপ্যাথি শিখে আমরা কাজের কাজ করেছি এবং অনেক মানুষকে হেল্প করতে পারি। যে পেশেন্ট গুলোকে হসপিটাল থেকে ফেরত দিয়ে দেয়, বলে দেয় যে পেশেন্ট ইজ গোয়িং টু ডাই, সো রেফার টু ওন হোম, যে রোগীটা বাঁচবে না, বাসায় নিয়ে যান, মারা যাবে, এরকম অবস্থায়ও আল্লাহর রহমতে আমাদের মেডিসিন গুলো খুব চমৎকার কাজ করে। তো এছাড়াও আরো অনেকগুলো কেস আছে আমাদের মনে পড়ে, কিন্তু আমাদের সময় যেহেতু কম, 10টা 15 না। জি ভাই, 10টা 15-এর মধ্যে শেষ করলে ভালো হবে। আমরা কিছু প্রশ্ন শেষ করে দিব ইনশাআল্লাহ, শেষ হয়ে যাবে। এরপরে আমি আরেকটা কেসের কথা বলি। এটা মিরপুর 11 নম্বরে আমার চেম্বারের খুব কাছেই, সাংবাদিক ফ্লোরের পাশে বাসা ছিল এক মুরব্বী। ওনার নাক থেকে প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছিল, প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে, মানে উনি শুইলেই ব্লাড যাওয়া শুরু, বসলেই ব্লাড যাওয়া শুরু হয়ে যায়। যদি শোয় তাহলে একটু ব্লাড যাওয়া কমে, কিন্তু শুইলে যদি মাথায় পানি দেয় হয়তো একটু কমে, আবার একটু উঠলে বা বসলেই, দাঁড়াইতে গেলেই নাক দিয়ে রক্ত পড়া শুরু করে দেয়। এভাবে করে কয়েকদিন নাক দিয়ে রক্ত পড়ছে, মেডিকেলে নিয়ে গেছে ওরা, প্রচুর পরিমাণে গজ নাকের মধ্যে ঠেলা 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 ঢুকাইছে। তারপর গজগুলা ভিতরের থেকে ভিজা একদম নাক দিয়া চুয়ে চুয়ে রক্ত পড়ে। এভাবে করে কয়েকদিন ওরা চেষ্টা করছে, ওষুধ টষুধ দিচ্ছে, কাজ হয় না। এরপরে আমার কাছে নিয়ে আসছে। লোকটা অনেক গরিব মানুষ, ওই সাংবাদিক ফ্লোরের পাশে যে বস্তি আছে, এই ক্যাম্প আছে, ওই ক্যাম্পে থাকতো। তো ওনার ওয়াইফ আইসে আমার চেম্বার আইসে অনেক কান্নাকাটি করতেছে, স্যার আমার রোগীটাকে একটু বাঁচায় যায়, দেখতে হবে, অনেক খারাপ অবস্থা, আনা সম্ভব না, আনলে আপনার চেম্বার রক্ত দিয়ে ভরে যাবে। পরে কি করবো, নাসুর বান্দায় অত কান্নাকাটি করতেছে, খুব মায়া লাগছে। পরে গেছি, যা দেখলাম যে রক্ত পড়ার অবস্থা দেখা আমার নিজেরও খুব ভয় লাগে গেছে। আল্লাহ জানে কি হয়, যদি এই রোগী চিকিৎসা করতে গিয়ে মারা যায় তাহলে বদনাম তো হবে আমারই। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে সব রোগীর হিস্ট্রি নিলাম, সব কিছু জানলাম এবং তার স্বাস্থ্য, চেহারা, সব কিছুই লক্ষণগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এতক্ষণ যেগুলো বলেছিলাম, যে চিকন পাতলা এখারা চেহারা, ঠান্ডা জিনিস খেতে চায়, ভিতরে জ্বালাপোড়া করে, হাত পা জ্বালাপোড়া করে এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন
এই সব লক্ষণগুলো ম্যাক্সিমাম মিলে যায়। তার চুলের গঠন, তার হাত পায়ের গঠন লম্বা লম্বা, সব কিছু দেখার পরে আমি ফসফরাস প্রেসক্রিপশন করলাম, সাথে বায়োকেমিক ফেরামফস দিয়েছিলাম যেটুকু মনে পড়ে। ফসফরাস এবং বায়োকেমিক ফেরামফস দেওয়ার পরে আল্লাহর রহমতে 2 ঘন্টার মধ্যে তার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। এরপরে তার আর নাকের ভিতরে গজ দিয়ে রাখতে হয় নাই। তারপর থেকে কয়েক মাস ওষুধ খাওয়ানোর পরে আমরা প্রথমে 30, তারপরে ফাইটাম দিয়েছি, আবার তারপর 200, তারপরে ফাইটাম, তারপর 1M ফাইটাম, এভাবে কিছুদিন দেওয়ার পরে আল্লাহর রহমতে যখন ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তারপরে কিছুদিন চায়না চালাইলাম। চায়না আর বায়োকেমিক্যাল ক্যারিয়াফস, ফেরামফস এগুলো কন্টিনিউ করছে কিছুদিন। তারপরে যে শরীরটা যে রক্ত পড়তে পড়তে রক্তশূন্য হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, ওটাও রিকভারি হয়ে গেছে। 3-4 মাসের মাথায় আল্লাহর রহমতে ওই রোগী কমপ্লিট ভালো, আবার সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। এখনো পর্যন্ত সে স্বাভাবিক জীবনযাপন করছে। তো এই সব লক্ষণগুলো দেখলে আমরা সত্যি সত্যি অনুপ্রাণিত হই, এবং এইসব রোগীগুলোর ক্লিনিক্যাল কেসগুলো আমরা যখন ডিল করি তখন খুবই ভালো লাগে। তো আমরা ফসফরাসকে আরো কতগুলো সহজভাবে চিনতে পারি। ফসফরাসের রোগীগুলোর সেক্সুয়াল অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে খুবই হাইপার অ্যাক্টিভ, এবং সেক্সুয়াল উত্তেজনা তাদের খুব বেশি হবে, যদি সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। ক্ষুধা লাগলে ক্ষুধা সে সহ্য করতে পারবে না। ক্ষুধা লাগলেই তার অনেক সময় ক্ষুধা লাগলে মাথাও ঘুরায়, এবং ক্ষুধা লাগলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে খেতে হবে, না খাইলে তার অনেক খারাপ লাগে। ইভেন ঘুম থেকে জায়গাও খেতে হয়, যেমন আয়োডিয়ামের রোগী মাত্র খাইলো একটু পরে আবার ক্ষুধা লেগে যায়, মাত্র খাওয়ার পরে একটু পরে আবার ক্ষুধা লেগে যায়। তো এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। এছাড়াও আমাদের খাদ্যনালীগুলো যদি সংকুচিত হয়ে যায়, যেসব রোগীদের ক্যান্সার হয়ে বা পলিপ হয়ে বিভিন্ন ভাবে খাদ্যনালীগুলো চেপে যায়, খাবার গিলতে কষ্ট হয়, সেই সব রোগীদের ক্ষেত্রেও আমরা যেটাকে স্ট্রিকচার অফ ইসোফেগাস বলা হয়, সেই ক্ষেত্রে আমরা ফসফরাসকে ব্যবহার করতে পারি। ফসফরাসের রোগীর বাথরুমটা স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় কুকুরের মলের মতো কালার হয় এবং দুর্গন্ধ থাকে, চিকন লম্বা হয়ে বাথরুম হয়, চলাও অনেক সময় লাগে, এবং কুকুরের মলের মতো অনেক সময় এর মল নির্গত হয়। এই রোগীগুলো সাধারণত বাম পাশে চাইপা শুইতে পারে না। 2টা লক্ষণ এখানে ভেরিফাই করার মতো আছে। একটা হলো বাম পাশে চাপিয়া শুইতে পারে না, আর একটা হলো আক্রান্ত অংশ চাপিয়া শুইতে পারে না। যদি আক্রান্ত অংশ ডান পাশে হয় তাহলে সে ডান পাশ চাপিয়ে শুইতে পারবে না, আর স্বাভাবিকভাবে সে বাম দিকে চাপিয়ে শুইতে পারে না, ডান দিকে চাপিয়ে শুইতে হয়। আমরা এরকম মেডিসিন দেখেছি যেগুলো ডান দিকে চাপিয়ে শুইতে পারে না, যেমন মার্কসল আছে, ডান দিকে চাপিয়ে শুইতে পারে না। তো এই রোগীদের ঘাম হয়, অনেক বেশি ঘাম হয় মার্কসলের মতো, কিন্তু মার্কসলে যেমন ঘাম হয় প্রচুর, দুর্গন্ধ থাকে, কিন্তু এই ফসফরাসের রোগীদের ঘামে তেমন একটা গন্ধ থাকে না। এর জন্ডিস হওয়ার প্রবণতা থাকে, প্যানক্রিয়াসে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, অনেক সময় অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। জন্ডিসে অ্যাকিউট হেপাটাইটিস রোগীদের ক্ষেত্রেও আমরা কয়েকটা রোগীর ক্ষেত্রে ফসফরাস অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তারপরে এই রোগীর অল্পতেই যে কোনো দাঁত দিয়ে হোক, মাড়ি দিয়ে হোক, দাঁতের মাড়ি দিয়ে হোক, মুখ থেকে হোক, নাক থেকে হোক, বা মলদ্বার থেকে হোক, ইন্টেস্টাইন থেকে হোক, প্রস্রাবের রাস্তা দিয়ে হোক, অনেক ক্ষেত্রে অল্পতেই রক্তক্ষরণ হয়। সামান্য কোনো আঘাতেই বা সামান্য উত্তেজক কারণেই দেখা যায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এটা এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা একটা ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের রোগী ভালো করেছিলাম। যেমন একটা রোগী আমাদের ঢাকা সিএমএস থেকে আসছিল, ইউরিনারি ব্লাডার ক্যান্সার, প্রচুর পরিমাণে ব্লিডিং হতো। এই রোগীটাও 2বার অপারেশন করেছিল, তারপরে আবার ওই ক্যান্সারের গ্রোথটা বেড়ে যায় এবং বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যে এক সময় প্রস্রাব আটকে যায়, ক্যাথেটার দিয়ে প্রস্রাব করাইতে হয়, তা না হলে প্রস্রাব হয়ই না, ক্যাথেটার খুলে দিলে আর প্রস্রাব হয় না। ইভেন ওই ক্যাথেটার দিয়েও প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং ব্লাডটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাল কালারের হয় এবং পানির মতো একটু পাতলা হয়। তো এই রোগীদেরকেও আমরা ফসফরাস দিয়ে ভালো করেছিলাম, ইউরিনারি ব্লাডার ক্যান্সার। এই রোগীটা ছিল মাদারীপুরের এক আর্মির বাবা, উনি এখনো বেঁচে আছে, শামসুল হক এই রোগীটার নাম। ওনার নাম বলতে আমার মানে সমস্যা নাই, কারণ উনি নিজেই পারমিশন দিয়েছে এবং ভিডিও করেছে, আমাদের ইউটিউবে আমরা ওই ভিডিওটাকে আপলোড করেছি। তো যারা অনুমতি দেয় তাদের ক্ষেত্রে নাম প্রচার করতে সমস্যা নাই।
কিন্তু সাধারণত যেসব রোগীরা নাম প্রচার করতে চায় না বা একটু পার্সোনাল প্রাইভেসি মনে করে যে না আমার নামটা আমার রোগটা কারোর কাছে বলবো না, তাদের ক্ষেত্রে না প্রচার করাই ভালো। তো এই ধরনের রোগীদের ফসফরাসের রোগীদের কাশি হয় এবং কাশতে কাশতে বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হয়ে যায় এবং বুক চেপে ধরে। কাশতে কাশতে বুক চেপে ধরার এই লক্ষণটা ফসফরাসেই আমরা সবচেয়ে বেশি প্রমিনেন্ট ভাবে দেখতে পাই। এছাড়াও অন্যান্য কিছু মেডিসিনে আছে, কিন্তু ফসফরাসে আমরা এই লক্ষণটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেখতে পাই। পেটের মধ্যে শূন্য বোধ, রাক্ষসে ক্ষুধার পাশাপাশি পেটের মধ্যে খুব শূন্যতা বোধ অনুভব করে রোগীরা। মনে করে যে খুবই পেটটা খালি খালি মনে হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। খাওয়ার পরে খুব ক্ষুধা লাগে এবং খাওয়ার পরেই ঘুমায় যায়, খাওয়ার পরেই খুব ঘুম আসে, কিন্তু ক্ষুধা লাগলে আবারও তার ঘুম ভেঙে যায়। ভয় হয় যেন ঘরের কোন একটা কোণ থেকে কি যেন একটা বাহির হইতেছে, এরকম একটা তার মনের মধ্যে ভয় কাজ করে। হাত কপালে মাথা ধরা হয়, অনেক সময় সম্মুখের অংশ ফুলে যায়, যেখানে স্পর্শ করলেও ব্যথা অনুভব করে। পেটের মানে পানি, ঠান্ডা পানি খায়, কিন্তু পেটের মধ্যে গিয়ে ঠান্ডা পানিটা গরম হইলেই আবার বমি হয়ে বের হয়ে যায়। প্রচুর পরিমাণে জলবৎ মলের সাথে সাগুদানার মতো পদার্থ বের হয় অনেক সময়। মনে করে রোগীরা মনে করে যে মলের সাথে সাগুদানার মতো এগুলো কি যেন বের হচ্ছে। অত্যন্ত রতিক্রিয়ার মানে কারণে, অত্যন্ত তার সেক্স পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে অনেক রোগীরা হস্তমৈথুন করতে বাধ্য হয়। যেমন আমরা জানি স্টাফিসেভিয়ার কথা, আমরা জানি বিউফোর কথা। যেসব রোগীগুলো হস্তমৈথুন করতে বাধ্য হয় এবং অতিরিক্ত যৌন ইচ্ছা জাগ্রত হয়, এবং এভাবে দীর্ঘদিন হস্তমৈথুন করতে করতে আবার এক সময় এই রোগীগুলো ধ্বজভঙ্গ হয়ে যায়। যদি কোনো একটা রোগীর অতিরিক্ত যৌন ইচ্ছা এবং এই হস্তমৈথুন করতে করতে আবার কখনো ধ্বজভঙ্গ হয়, তাহলেও আমরা এই রোগীগুলোকে ফসফরাস দিয়ে আরোগ্য করতে সক্ষম হই বেশিরভাগ ক্ষেত্রে। আবার কোনো রোগী অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে একসময় ইপিলেপসি বা মৃগী রোগে আক্রান্ত হয়, সেই রোগীদের ক্ষেত্রেও আমরা এই ফসফরাস দিয়ে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সের আলোকে আমরা এগুলো বলতে পারি। গরম ঘর থেকে যদি কোনো রোগী গরম ঘরে ছিল, বাট এখান থেকে বাইরে বের হয়েছে, যখনই ঠান্ডা বাতাসে খোলা বাতাসে গেছে তার কাশি শুরু হয়ে গেছে। বাট আবার যদি কোনো কারণে ঘরে ফিরে আসে, কাশি বন্ধ হয়ে যায়। বাট আবার বাইরে গেলেই, খোলা বাতাসে গেলে, ঠান্ডা বাতাসে গেলেই তার কাশি শুরু হয়ে যায়। এই ধরনের কাশির ক্ষেত্রে স্পেশালি ফসফরাস দিলে চমৎকার কাজ করে। তো কাশতে কাশতে শরীর কাঁপে, অনেক সময় গলার মধ্যে এত ব্যথা হয় যে কথা বলতে পারে না গলা ব্যথার কারণে। এইসব রোগীদের ক্ষেত্রে আমরা ফসফরাস প্রয়োগ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আজকে লেকচারে যদিও সময় কম পেয়েছি, আমাদের আগের ভাইটা সময় বেশি নিয়ে ফেলছে। তো আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, শুকরিয়া। আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের যিনি আলোচক আছেন, আমাদের দুই আলোচকই আছেন এখনো উপস্থিত। দুজনেই খুবই চমৎকার আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই ফসফরাসের উপরে মেন্টাল সিমটমসগুলো থেকে যেভাবে শুরু করেছেন, পরবর্তীতে আমাদের লুৎফর রহমান ভাই তিনি ক্লিনিক্যাল সিমটমস এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে টোটাল একটা খুব সুন্দর প্যাকেজ হয়েছে আমাদের আজকে ফসফরাসের উপরে। ওভারঅল যদি কোনো প্রশ্ন থাকে দুইজন আলোচকের উপর কাছেই, তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি সর্বপ্রথম একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, আর যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমি ডেকে নিব। আকবর হোসেন, আপনার কি প্রশ্ন ছিল? আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। আকবর হোসেন। আকবর হোসেন, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন ভাই, কি সমস্যা, প্রবলেম, প্রশ্ন আছে? হ্যাঁ, আমি যে প্রশ্ন করতে চাইছিলাম তার কিছুটা অ্যানসার তো স্যার আপনি দিয়ে ফেলছেন, তারপরেও আমি
একটু মানে জানার আগ্রহ বা জানতে চাই যে আসলে ফসফরাসের রোগী, অর্থাৎ আমরা ব্যাকটেরিয়া ম্যাটিকিয়া বা বইতে পড়েছি যে ফসফরাসের রোগী মানে অত্যাধিক আবেগপ্রবণ, সংবেদনশীল হয় এবং মানে সে সহজে পালসিটিলের কিছুটা পালসিটিলের মতো হয়, মানে সহজেই তারা কাঁদে, কিন্তু মানে সে খুব চালাক বা দ্রুত, ঠিক আছে, বাট সে মানুষকে মানে কনভিন্স করার জন্য সে সব রকমই সে কায়দা অবলম্বন করে। কোন মানুষকে কি মানে কিভাবে কনভিন্স করতে হয় যে সে বুঝে, সেইভাবে সে না যে মানুষের সাথে ব্যবহার করে, বা ডাক্তারের খানায় এসেও সে বললেন যে কথা, ডাক্তারকে সবসময় কনভিন্স করার জন্য চেষ্টা করে। এরকম কিছুটা মানে আছে কিনা, মানে আমাদের আলোচনা, দুইজনের আলোচনায় কথাগুলো উঠে আসছে। জি স্যার, জি স্যার, আমি সেটাই বললাম। চতুর এবং খুবই ট্যালেন্ট, সো মাচ ট্যালেন্ট, এবং সে ক্লাসেও ফার্স্ট, ম্যাক্সিমাম সময় প্রথম দিকে তার রোল থাকে, এবং ক্লাসের মধ্যে কর্তৃত্ব, নেতৃত্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগীরাই, এই ফসফরাসের রোগী যারা, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়। এবং এরা যেহেতু হাংলা বাতলা থাকে, মুভমেন্ট করতে পারে খুব ইজিলি, এবং সবাইকে ম্যানেজও করতে পারে, মানে যেহেতু ট্যালেন্ট, হ্যাঁ, যে কোনো ব্যাপারে একটা কথা ভুল বলে ফেললেও ওটাকে আবার কভারেজ দিতে পারে সে সহজেই, যেহেতু তার মধ্যে ট্যালেন্ট আছে, এবং সে খুবই চালাক, এবং খুব অল্প সময়ের মধ্যে সে গুছায় কথা বলতে পারে, এই জন্য সে সবাইকে ম্যানেজও করতে পারে। ঠিক আছে, কথাগুলো ওই যে আবু হানিফের এবং আমার কথায় দুইটাতেই চলে আসছে। আর কোনো প্রশ্ন আছে? কারণ না না, ঠিক আছে স্যার, আমি সেটাই বললাম যে আমার কিছু প্রশ্ন আনসার চলে আসছে, কিন্তু আমার টিচার বলছিল যে ফসফরাসের রোগী মানে সবচেয়ে বেশি মানে চেনার জন্য ফসফরাসের রোগীরা মানুষকে প্রেম করে বেশি, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রেমের প্রতি তাদের আকৃষ্টতা বেশি। ভাই শুনেন, হ্যাঁ, এবার একটা কথা বলি, আপনি একটা দুইটা বই পড়ে এই ফসফরাস না, যে কোনো একটা মেডিসিনের ক্লিয়ার পিকচার কখনোই পাবেন না। ঠিক আছে, আপনি একটা বই পড়বেন, মনে হবে যে ফসফরাস এক ধরনের, আরেকটা বই যখন পড়বেন তখন মনে হবে যে না, এখানে একটু ব্যতিক্রম লিখছে, আবার আরেকটা বই পড়বেন, দেখবেন ওখানে আরেকটু ব্যতিক্রম আছে। তো আপনি যখন 10টা 20টা 25টা বই পড়বেন, ঠিক আছে, তারপরে বিভিন্ন রেপার্টরি পড়বেন, তখন আপনার মধ্যে একটা ক্লিয়ার পিকচার পাবেন। ঠিক আছে, আবার অনেক সময় একই মেডিসিনের কন্ট্রোভার্সি সিমটম আছে, বুঝতে পারছি, সেগুলো আবার ক্রনিক ডিজিজ যখন আপনি পড়বেন তখন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যখন শুধু মেট্রোমেডিকা এবং একটা বা দুইটা বই পড়বেন, তখন আপনার মধ্যে এরকম কনফিউশন অনেক তৈরি হবে। এটা আমাদের মধ্যেও হয়েছিল, আমরা যখন প্রথম ডাক্তার হইছি, তখন প্রথম আমরা পড়তেছিলাম ছাত্র অবস্থায়, একটা দুইটা মেডিসিন পড়েছি এবং একটা দুইটা বই থেকে পড়েছি, এইরকম প্রবলেম আমাদেরও হয়েছিল। তো এটা কোনো প্রবলেম না, আপনি আরো বেশি পড়েন, আরো অনেকগুলো বই পড়েন, যে কটা বই পড়ছেন আমি পরামর্শ দিব আরো অন্যান্য বইগুলো পড়েন, তখন আপনি এটা সম্পর্কে ক্লিয়ার একটা পিকচার পাবেন। এবং মানসিক লক্ষণের মেট্রোমেডিকা আছে একটা, বিজয় কুমার বসুর, ওই বইটা মানসিক লক্ষণগুলো বোঝার জন্য, বাংলায় বোঝার জন্য এটা পড়তে পারেন। তারপরে এইচএল চিৎকারার বই আছে, ইংলিশ মিডিয়াম ইন্ডিয়ান, এই বইগুলো পড়তে পারেন। তারপরে আরো অনেকগুলো বই আছে, এবং রেপার্টরি মাইন্ড চ্যাপ্টার যখন আপনি পড়বেন, দেখবেন ওখানে এরকম অনেক সিমটম আছে যেগুলো আপনি সাধারণত মেট্রোমেডিকাতে পান নাই। বুঝতে পারছি, এরকম হয়েছে আপনার জীবনে? আমার জীবনে আমি অনেক পেয়েছি, যে আমি মেট্রোমেডিকা পড়তে গিয়ে এরকম সিমটম আমি কোথাও পাই নাই, বাট রেপার্টরি পড়তে গিয়ে দেখেছি যে এই মেডিসিনের এই সিমটম আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রশ্ন করলে আমরাও শিখতে পারবো অনেক, আপনাকে ধন্যবাদ। এরপরে আর কেউ আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই সম্ভবত আর কারো প্রশ্ন নাই, আমরা বেশ রাত হয়ে আচ্ছা, গেছে, তাহলে আমরা এখানেই শেষ করতে চাই। তো শেষ করার আগে তাহলে আপনাদের সবাইকে এত রাত পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আর সবার প্রতি আমার একটা বার্তা হলো, রিকোয়েস্ট থাকবে যে যখন আমাদের ক্লাস থাকবে আপনাদের সবার আইডি থেকে এটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমাদের আরো বেশি ডাক্তার ভাইরা অংশগ্রহণ করতে পারবে। এই বলে সবাইকে, জি ভাই বলেন। এই মাত্র একজন পেশেন্ট ফোন করছে, ওনার ফিস্টুলার অপারেশন হয়েছে গত মঙ্গলবারে।
এই মঙ্গলবারে, আগের মঙ্গলবারে উনি গতকালকে রিলিজে আসছে বাসায়। মেডিকেল থেকে বলছে গরম পানিতে বসে থাকতে, কিন্তু আজকে গরম পানিতে বসার পরে সন্ধ্যা মাগরিবের সময় বসছে, এখন পর্যন্ত ব্লাড দেখতেছে, পুরোপুরি ব্লাড দেখতেছে। এই মাত্র ফোন করলো। গরম পানিতে বসলে তো আর ব্লাড বন্ধ হবে না, গরম পানিতে বসলে তো আর ব্লাড বন্ধ হবে না, গরম পানিতে বসলে কিছুটা আরাম লাগে, ঠিক আছে, বাট ব্লাড বন্ধ হওয়ার জন্য গরম পানি না। ব্লাড চাইলে আপনার ব্লাডের কালারটা কেমন, লাল টুকটুকে, ব্লাডের কালারটা কেমন এটা বলতে পারবেন আপনি? লাল টুকটুকে, লাল টুকটুকে ব্লাড হইলে আপনি সাথে মিলিফোলিয়াম মাদার টিংচার দিতে পারেন। আর পাশাপাশি যদি লক্ষণ, এই যে আমরা যে লক্ষণগুলো বললাম এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে ফসফরাস দিবেন, আর যদি এগুলোর সাথে না মিলে যায় তাহলে টোটাল কনস্টিটিউশন দেখে যেই মেডিসিনটার সাথে বেশি মিলে যায় সেটাই দিবেন। সেটা হতে পারে, আমরা সাধারণত যেগুলো দেখি পাইলসের ক্ষেত্রে পলিনসোনিয়া, রেটানিয়া, পিওনিয়া, ঠিক আছে, ব্লোমিয়া অডোরেটা, এই মেডিসিনগুলো আমি আমার পার্সোনালি আমার চেম্বারে বেশি ব্যবহৃত হয়, আমি বেশি ব্যবহার করি এবং এগুলা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাই। আপনি পাশাপাশি বায়োকেমিক যদি দেন ফেরামফস দিতে পারেন, আর মিলিফোলিয়াম মাদার টিংচার দিতে পারেন। আর সিম্পটোমেটিক যদি কোনো মেডিসিনের সাথে বেশি মিলে যায় তাহলে ওটা তো অবশ্যই দিবেন, ঠিক আছে। সেটা হতে পারে এখন দ্রুত ব্লাডটা বন্ধ করা, উনি অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতেছে। অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করতে হবে আগে, ওটা বন্ধ করে দিব। অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করে দিয়ে তারপরে হোমিওপ্যাথিক সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। ভাই আচ্ছা, না কেসটা তো হচ্ছে রোগীটা ফিস্টুলা অপারেশন করে কেবল বাসায় আসছে, এখানে রোগীর অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করার সুযোগ নাই। সে অ্যালোপ্যাথি ডক্টরের প্রেসক্রিপশনের মধ্যে আছে, অপারেশন করছে, তার অনেক কমপ্লিকেটেড পেশেন্ট, সে অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাবে। এই রোগী তো আমাদের না, সে ট্রিটমেন্টের আন্ডারে আছে। যদি এখন আমাকে ফোন করলো, না না, সে আপনাকে যদি ইমিডিয়েট অপারেশন করে আসে তাহলে সেই ক্ষেত্রে ওই ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো, এটা আমাদের বুঝতে পারছি। তাহলে এই রোগী আপনি নিয়ে পরে বদনাম হবে আপনার। জি রাইট। আচ্ছা আচ্ছা, মুয়াজ্জিম ভাই নাকি? জি 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 মুয়াজ্জিম ভাই। আচ্ছা, কন্টাক্ট চিন্তা করছি। ও আমি ভাবিছিল তো লাইনে, তো আমি একটু নিয়ে প্রশ্ন করলাম, যেহেতু পেশেন্ট এই মাত্র ফোন করলো। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি ওই অ্যালোপ্যাথিতে ম্যানেজ না হইতে পারে পরে আবার আপনার কাছে আসে, তখন ডিটেইলস শেয়ার করে ওষুধ দিবেন। মেলিফোলিয়াম দিয়ে কতক্ষণ অপেক্ষা করা যায়, ব্লাড কমছে কিনা? আপনি আগে, উনি যেহেতু অপারেশন করছে, আগে এই অপারেশনে যে ডাক্তারের কাছে ওনার পরামর্শ নিতে বলেন, ঠিক আছে। তারপরে যদি ওরা ম্যানেজ করতে না পারে দেন আমাদের কাছে আসে, তাহলে রোগীর কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি তো আগে অ্যালোপ্যাথি ট্রাই করছি, ভালো হয় নাই, এরপর হোমিওপ্যাথিতে খাইলেও সমস্যা নাই। আর নয়তো রোগী যদি কোনো রক্ত যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনারা ধরবে আইসা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, জি তাহলে কথা বলি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন নাই? ক্লাস তাহলে আমরা শেষ করতে পারি? এখানে আমরা শেষ করি। আবার আমাদের সবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমি অনুরোধ করব আমাদের এই ক্লাসটার ব্যাপারে আপনাদের যদি পরামর্শ থাকে, আপনারা আমাদের গ্রুপে মোটামুটি সবাই যুক্ত আছেন, আমাদেরকে পরামর্শ দিবেন। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে যে খুবই সুন্দর আলোচনা এবং হচ্ছে অভিজ্ঞতার আলোকে যে আলোচনাগুলো আমরা শুনছি, এগুলো তো অবশ্যই আমাদের কাজে লাগছে। তো আমাদের যারা আপনাদের পাশাপাশি যারা ডক্টর আছে তাদেরকে আপনারা ইনভাইট করবেন আমাদের ক্লাসে, আমাদের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনারা ইনভাইট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই মাসে সেপ্টেম্বরে আমাদের অনেক ভালো ভালো আলোচক আছেন, আমরা পর্যায়ক্রমে সবাইকে নিয়ে আসবো। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।